আসসালামু আলাইকুম, আপনাদেরকে সবাইকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্স এর লাইভ সেশনে। এখানে আমরা অ্যাডমিশন জার্নির গল্প শুনি সেশন। আমাদের এই সেশনে আমরা ধারাবাহিকভাবে প্রতিদিনই শুনবো আমাদের শিক্ষার্থীদের গল্প, যারা এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। আমরা প্রথমে শুরু করবো আমাদের সেকেন্ড টাইম ভর্তি যোদ্ধা যারা আছে তাদেরকে দিয়ে, অর্থাৎ প্রথমবারের ব্যর্থতা ভুলে গিয়ে যারা দ্বিতীয়বারে এসে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে তাদেরকে দিয়ে আমরা আমাদের এই সেশনটা শুরু করব। তো আজকে আমাদের এবছরের প্রথম সেশন, সেকেন্ড টাইমে অ্যাডমিশন জার্নির গল্প সেশন। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত হয়েছেন, তাহমিদ ইমতিয়াজ, খুবই খুবই মেধাবী শিক্ষার্থী এবং সে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিফট ওয়ানে, এই ইউনিটে শিফট ওয়ানে মেধা স্থান পঞ্চম, অর্থাৎ তার মেরিট পজিশন 5। আহ, এবং সে বীরশ্রেষ্ঠ মুন্সি মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে লেখাপড়া করেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তাহমিদ হচ্ছেন একজন সেকেন্ড টাইমার, অর্থাৎ প্রথমবারে চান্স না হওয়ার যে ব্যর্থতা সেটা ভুলে গিয়ে একজন সেকেন্ড টাইমার হিসেবে যে এত ভালো রেজাল্ট করা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের খুবই খুবই পরিচিত এবং আহ, বাংলাদেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়, সেখানে সে পঞ্চম স্থান অধিকার করেছে। এটা অবশ্যই যে কোনো সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এবং আমরা সেই গল্পই শুনবো তাহমিদের কাছ থেকে, কিভাবে সে তার প্রথমবারের হতাশা ভুলে গিয়ে দ্বিতীয়বার ভালো করলো, আমাদের সাথে তার জার্নি কেমন ছিল সেগুলো। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই আমাদেরকে যে কোনো প্রকার কোশ্চেন করতে পারেন। যারা ফেসবুকে আমাদেরকে দেখছেন, অবশ্যই ফেসবুকে আমাদেরকে কমেন্ট সেকশনে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন। তাহমিদের কাছে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করতে পারেন। তাহমিদ, তোমাকে প্রথমেই অভিনন্দন এবং অনেক অনেক অভিনন্দন যে তুমি প্রথমবারের ব্যর্থতা ভুলে গিয়ে দ্বিতীয়বারে সে এত ভালো একটা রেজাল্ট করেছো। যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে সেরা 10-এর মধ্যে থাকা, এটা আমি বলবো যে যারা ভর্তি পরীক্ষা দেয় সবার জন্য একটা ড্রিম। হ্যাঁ, সেরা 10-এর মধ্যে থাকা কোনো অবস্থাতে সহজ কাজ না। তুমি সেটা করে দেখিয়েছো এবং একজন সেকেন্ড টাইমার হিসেবে প্রথমবারে হয়তো বা কোনো কারণে তোমার চান্স হয়নি, তুমি সেকেন্ড টাইমে এসে তোমার যে বেস্ট সেটা তুমি দেখিয়েছো। এর জন্য তোমাকে অভিনন্দন। এবং প্রথমে তোমার কাছে আসি, যে প্রথমবার তুমি ভর্তি পরীক্ষা দিলে নিশ্চয়ই বাংলাদেশে যে কোনো শিক্ষার্থী যেমন ভর্তি পরীক্ষা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে, আবার তুমি তো সায়েন্স ছিলা ইন্টারমিডিয়েটে আমরা যতদূর জানি। তার মানে হয়তোবা তুমি হচ্ছে মেডিকেল বা বুয়েট এগুলাতেও ট্রাই করতে পারো। তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিয়েছো। কৃষি গুচ্ছ বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ এগুলোতে পরীক্ষা দিয়েছো, দিয়ে তুমি আশানুরূপ ফল পাওনি। তো এই যে তুমি প্রথমবার ভর্তি পরীক্ষা দিলে এবং দিয়ে আশানুরূপ ফল পেলে না, তো আহ এর কারণ কি মনে হয়েছে তোমার কাছে, যে প্রথমবার আসলে চান্স না পাওয়ার পিছনে দায়ী বিষয়গুলো কি? প্রথমবার চান্স না পাওয়ার পিছনে দায়ী মূলত আমি। আর আমার কিছু শারীরিক জটিলতা ছিল। তারপরও আম, আমি মূলত আর কি নানান কারণে কি পড়ালেখাতে মন মন কম দেওয়া, নানান রকম বিষয় ছিল। সব মিলেই আর কি একটা বড় ব্যর্থতাই ছিল এক ক্ষেত্রে। আর এদিক থেকে আমার রেজাল্টও তেমন ভালো ছিল না, এইচএসসি তো তেমন ভালো না করার কারণে আমি অনেক জায়গাতেই আবেদন করতে পারিনি। সেটাও একটা বড় সেটব্যাক ছিল আমার কাছে। আমার এইচএসসি তে জিপিএ ছিল আর কি 4.33। এটাও একটা বড়ই ছিল। তাহলে দেখো যে তোমার এইচএসসি তে রেজাল্ট কম ছিল, সেখান থেকেও তুমি ঘুরে দাঁড়িয়েছো, তাই না? এবং তোমার নিজেরও কিছু ল্যাকিং ছিল, তুমি স্বীকার করতেছো। তো আমরা দেখি যে ফার্স্ট টাইমে কোথাও চান্স না হলে আমরা মানসিক ভাবে একটু ভেঙে পড়ি বা একটু মানসিক ভাবে বিপর্যস্ত অবস্থাতে থাকি, মেন্টালি ব্রোকেন যেটাকে আমরা বলি। হ্যাঁ, তো সেখান থেকে তুমি হচ্ছে পরবর্তীতে স্কুল অফ এক্সিলেন্সে আসলে। তো স্কুল অফ এক্সিলেন্সের স্কুল অফ এক্সিলেন্স একটা প্রতিষ্ঠান আছে, পড়ায়, এটা তুমি কিভাবে জানলে যদি তোমার কাছে জিজ্ঞাসা করি? এটার পিছনে একটু একটু ব্যাক হিস্ট্রিতে যাওয়া লাগবে, যেহেতু আর কি আমি প্রথম থেকেই আগে থেকেই পড়ছি। মানে আমি প্রথম আমি মেডিকেল থেকেই আমার প্রিপারেশন শুরু করছিলাম, যেহেতু আমার ডাক্তার হওয়ার একটা স্বপ্ন ছিল বড়। আমি সেই থেকে আর কি আমি রেটিনায় ভর্তি হয়েছিলাম। আর পাশাপাশি আমার এসিএস এও একটা ছিল। তো এসিএস থেকে আমি প্রথম আমি বাক্কি বিল্লাহ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। সে ইংলিশ পড়াইতো সেখানে, এসিএস এ ছিল। আর মেবি মেডিকেল ব্যাচেও আমি সাকিব শাহরিয়ার ভাই, সে জিকে পড়াতো, তাকেও আমি দেখছিলাম ওই 23 ব্যাচের সময়। সে তখন ওইখানে ছিল। তো ওখান থেকে আমার সেখান থেকে পরিচয়। আমি আমার রেজাল্ট যেহেতু খারাপ ছিল এক প্রকার এইচএসসি তে, আমি মেডিকেল অলমোস্ট প্রিপারেশন নিয়েও আমি বায়োলজিতে আমার মেবি
A- ছিল, যার কারণে আমি পরীক্ষাতেও বসতে পারিনি। এখান থেকে নানান সেটব্যাকের কি হয়েই আমি আর কি আহ, যেমন আমি ঢাবিতে এ ইউনিটও ট্রাই করছিলাম, বাট হয়নি। পাশাপাশি আমি বি ইউনিটটাও ট্রাই করছিলাম, যেহেতু আমি মনে করছিলাম যে মেডিকেলে কিন্তু ইংলিশ আর জিকে এই টপিকটাও ছিল। তো আমি মনে করছিলাম যে আমি হয়তো ইংলিশ জিকে আমি বাংলাটা পড়লেই বি ইউনিট ক্র্যাক করতে পারবো, এরকম একটা কনফিডেন্স আমার ভিতরে ছিল। বাট আমার মনে হয়েছে যে আমি একটু বেশি লাইটলি নিয়ে ফেলেছি এই সেকশনটারে। মানে আমি এই সেকশনটাকে অনেকটা লাইটলি নিয়ে ফেলেছিলাম ফার্স্ট টাইমে। আমি বলছি যে ভাবছিলাম যে বাংলা পড়বো, ইংলিশ জিকে তো অল্প একটু পড়াই আছে, ওটাও একটু রিভিশন দিব, হয়ে যাবে। বাট ফার্স্ট টাইমে এই একটা বড় একটা ভুল ছিল এখান থেকে ই করার। এরপর এই যে আপনাদেরকে যেখান থেকে বললাম যে এখান থেকে এরপর আমি তো বললাম যে এখান থেকে আমি একটা ইউটিউবে যখন আমি সার্চ দিতাম, তখন ইউটিউবে বিভিন্ন সময় গাইডলাইন সার্চ দেওয়ার সময় আমি আর কি সাকিব শাহরিয়ার ভাইয়ের ভিডিও পাইতাম, জিকে। সে আর কি আচ্ছা আচ্ছা। পার্সোনালি তার তো চ্যানেল, তার, হ্যাঁ, ওখান থেকে আমি তার পরিচয় পাইছিলাম। তো ওখান থেকেও আমি জানতে পারছি যে সেই স্কুল অফ এক্সিলেন্স। তখন আমি ফেসবুকে সার্চ দিয়েছিলাম আর কি, দেখে মনে হইলো যে এই, তবে আমার এক ফ্রেন্ড আমাকে জানিয়েছিল। তো আর কি ওখান থেকে আমি আবার দুই সাইড আমার অলরেডি পরিচিত। তো আমার কাছে মনে হয়েছে যে আপনার এটা আমার কাছে ট্রাস্ট করছি, যে আমি অলরেডি দুই স্যারকে চিনি আগে থেকে, বাকিবিল্লাহ স্যার আর সাকিব শাহরিয়ার স্যার। তো এই দুইজন থেকে আমার মনে হচ্ছিল যে না, আমার এখানে যাওয়া উচিত। ওভারঅল হিসেবে এই ছিল আমার প্রথম ইমপ্রেশন আর কি এখানে ঢোকার একটা। আচ্ছা। তাহলে তুমি হচ্ছে এখানকার টিচারদেরকে দেখে, টিচারদেরকে যাচাই করে, হ্যাঁ, যে কারা এখানে পড়াচ্ছেন। তুমি প্রথমে বললা যে বাকিবিল্লাহ স্যারের সাথে তোমার প্রথম পরিচয় হয়, এবং তারপর সাকিব শাহরিয়ার স্যারের সাথে। তো এমন হয় না যে আমাদের দেশে যেটা খুবই প্রচলিত, আমি কোনো প্রতিষ্ঠানকে নির্দিষ্ট করে বলছি না, যে ফেসবুকে বিভিন্ন সময় আমরা যখন স্ক্রল করি, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের অ্যাডভার্টাইজমেন্ট আমাদের সামনে চলে আসে। দেখা যাচ্ছে যে খুবই অল্প টাকাতে তারা একটা কোর্স করাচ্ছে, সেটা শুধু বাংলা বা শুধু ইংলিশ বা শুধু জিকে বা তিনটা একসাথে কোর্স করাচ্ছে। খুবই মোটামুটি ভাবে লোভনীয় ভাবে ভিডিও তৈরি করা, দেখে যে কেউই প্রলোভিত হবে। কার্জন হলের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় লালবাসের সামনে, হ্যাঁ, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সিনেট ভবনের সামনে, এভাবে বিভিন্ন প্রকার ভিডিও তারা তৈরি করছে এবং খুবই লোভনীয় ভাবে তারা বিষয়টা উপস্থাপন করছে। তো সেখানে স্কুল অফ এক্সিলেন্সের কিন্তু এই ধরনের প্রচারণা খুব বেশি একটা নাই, যে ঢাকা ইউনিভার্সিটি লাল বাসে পড়ার স্বপ্ন দেখানো, কার্জন হলের মাঠে বসে বাদাম খাওয়া, হ্যাঁ, এই ধরনের হচ্ছে স্বপ্ন দেখানো স্কুল অফ এক্সিলেন্সের নাই, মানে স্টুডেন্টদেরকে এন্টারটেইন করা। তো এইখানে তোমার ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে ইফেক্ট ফেলেছে দেখো। তুমি নিশ্চয়ই হচ্ছে অনলাইনে আছো, তাই না, ফেসবুকে আছো, ওই প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট তোমার সামনে আসছে এবং এই ধরনের পোস্ট গুলা বুস্ট করা থাকে। মানে হচ্ছে কাদের কাছে যাবে পোস্টটা, ওরা হচ্ছে এজ ডিটারমাইন করে দেয়, যে যাবে হচ্ছে 17 থেকে 20 বছর বয়সী বা 22 বছর বয়সী, মানে এর মধ্যে একজন অ্যাডমিশন বেঁচে দেয় কাদের কাছে। তোমার কাছে নিশ্চয়ই গিয়েছে। তো তুমি সেখান থেকে কি করেছো, তুমি অনলাইন প্রতিষ্ঠানে এসেছো, কিন্তু ওই ধরনের প্রতিষ্ঠান না, যে এই প্রতিষ্ঠানটা এভাবে হচ্ছে তোমাকে মোটিভেশন দিচ্ছে না, তারপরেও এসেছো। তো তুমি বললা যে প্রাথমিকভাবে তোমার বাকিবিল্লাহ স্যার এবং সাকিব শাহরিয়ার স্যারের সাথে একটা পরিচয় হয়েছিল। সেটা একটা বিষয় অবশ্যই, কারণ তাদের মান দেখে তুমি অবশ্যই সন্তুষ্ট হয়েছো যে এখানে পড়া যায়। তো এই বিষয়টা তুমি কিভাবে পার্থক্য করেছিলে, যে একদম রঙিন চঙিন হচ্ছে প্রচারণা, আর এইদিকে হচ্ছে আমরা এই ধরনের রঙিন কোনো প্রচারণা করছি না, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে চালানোর স্বপ্ন দেখাচ্ছি না, বা কার্জনের ঘাসে বসে বাদাম খাওয়ানোর স্বপ্ন দেখাচ্ছি না, তারপরেও কেন তুমি স্কুল অফ এক্সিলেন্স? আপনি যে কথাটা বলছিলেন যে এই যে লাল বাসের স্বপ্ন, এরকম আমি ফার্স্ট টাইমে এরকম একজনের কোর্সে আমি ভর্তি হয়েছিলাম, সেটা আমি রিগ্রেট করি। আচ্ছা। আমি বলবো না সেই নামটা, তাও আমি আর কি বলবো এই যে আপনি যে কথাটা বললেন সেটা অনেকটাই মিলছে। আমি এরকম লাল বাস বিভিন্ন এই এরকম নানা রকম অনলাইন প্ররোচনা দেখে মনে হয়েছে যে, বাট ভিতরে যখন তাদের কোর্সে ঢুকছিলাম মনে হয়েছিল যে অলমোস্ট ফাঁকা বলি। মানে যখন আমি তাদের কোর্সে ভর্তি ছিলাম তখন মনে হয়েছিল যে এটা অলমোস্ট ফাঁকা বলি। এই ফার্স্ট টাইমে আচ্ছা আমি আচ্ছা। একটা জায়গাতেই অনলাইন কোর্সে করছিলাম, তাও আর কি সেটাও আর কি আমার পুরো ফ্লপ ছিল। এই একটা বড়ই। আর এখানে যখন সেকেন্ড টাইম হিসেবে আমি এখানে যুক্ত হইলাম, যে মনে হইলো যে আমি তো আপনাদের তেমন একটা চিনি না, জাস্ট আমার স্যারদের দেখে আমার মনে হয়েছিল যে এখানে। তারপর আমি যখন যুক্ত হলাম, যুক্ত হওয়ার পরে আমি বুঝলাম যে এখানে ফাঁকা বুলি নাই। প্রত্যেকটা সেকশন যখন আমি দেখছি যে আহ, ভাগ করা ছিল প্রপারলি হয়েছে, তখন আমার মনে হচ্ছিল যে না, অ্যাটলিস্ট সার্থক এটা। আমার মনে হচ্ছিল যে হুম। প্রথম এইটা আমার প্রথম ইমপ্রেশনই আমি বুঝতে পারছিলাম যখন আমি ওয়েবসাইট থেকে শুরু করে ওয়েবসাইট লগ ইন, লাইভ ক্লাস শুরু করছিলাম। আর সবচেয়ে ভালো ছিল, আমার কাছে ভালো লাগছিল টেলিগ্রামের সিস্টেমটা। অনেকে তো ফেসবুকে গ্রুপ করে রাখে, তো আমার একটা বড় হুম। সমস্যা ছিল যে ফেসবুকে ঢুকলে একটা ক্লায়েন্ট ঢুকলাম কিন্তু মনে হচ্ছে যে ক্লাস করতে ঢুকছি, বাট এই যে শুধু শুধু স্ক্রোলিং করতেছি। এই হুম। একটা বড় সমস্যা ছিল। এই যে যখন
স্কুল অফ এক্সিলেন্স টেলিগ্রামের এই যে কোর্সটা করে, তখন আর কি আমি এই যে ফেসবুকটা আনইনস্টল মেরে এইখানেই আমি একটা বড় মনোযোগ দিতে পারছি। এটা আমার একটা বড় প্লাস পয়েন্ট ছিল আমার মনে হয়, যে টাইম বাঁচানোর ক্ষেত্রে, এই টাইম বাঁচানোর ক্ষেত্রে আমার এই জায়গায় একটা বড় প্লাস পয়েন্ট হিসেবে কাজ করছে। তাহলে তোমার এখানে সার কথা হচ্ছে যে আসলেই এমন লাল বাসের স্বপ্ন দেখানো ভিডিও কখনো প্রয়োজন হয় না একটা প্রতিষ্ঠানের মান নির্ধারণের জন্য। তো আমি এখানে একটা বিষয় অ্যাড করি যে স্কুল অফ এক্সিলেন্স যে বিষয়ে একদম তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ফোকাস করেছে সেটা হচ্ছে তার পড়ানোর মান, এখানকার টিচাররা কেমন পড়ান, এটার উপরে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে স্কুল অফ এক্সিলেন্সে। যে একজন শিক্ষার্থী যাতে এখানে এসে কখনো ফিল না করে যে আমি একটা স্ক্যামের শিকার হয়েছি, আমি একটা টাকা দিয়েছি, সেখানে আসলে হচ্ছে কিছুই নাই ভিতরে, অল্প কিছু ক্লাস করাচ্ছে, ঠিক মতো ক্লাস হচ্ছে না, ঠিক মতো পরীক্ষা হচ্ছে না, ক্লাস ওই ফেসবুক লাইভে ক্লাস হচ্ছে কোনোভাবে, পরে গিয়ে আর কোনো খোঁজ খবর নাই, এমন হচ্ছে। এটা আমরা কিন্তু কখনো করি না। যেমন দেখবা যে অন্যান্য আমাদের যে কোর্স ফি এর থেকে খুবই কম কোর্স ফিতে পড়াচ্ছে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, তো আমাদের কোর্স ফি নিয়ে অনেকের একটু অভিযোগ আছে যে আপনাদের কোর্স ফিটা একটু কিছু ক্ষেত্রে বেশি মনে হয়। তো কেন বেশি মনে হয় আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো যে কি কারণে আসলে কোর্স ফিটা বেশি। যে আমাদের যে সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করি সেখানে আসলে এই বিষয়টা প্রয়োজন হয়, খুব বেশি তা না। আমরা মনে করি যে সার্ভিসের বেসিস এটা একদমই ঠিক আছে। আচ্ছা, তো আহ তাহমিদ, এবার তোমার কাছে জিজ্ঞাসা যে তুমি যখন অনলাইনে আসলে, তো এখানে দুইটা বিষয় কাজ করে একজন শিক্ষার্থী যখন কোচিং করতে চায়, একটা অফলাইন কোচিং, একটা অনলাইন কোচিং। এবং ট্র্যাডিশনাল যে কনসেপ্ট আমাদের দেশে সেইখানে এখনো ধরো যে অফলাইন কোচিং এর দৌরত্ব আছে। হ্যাঁ, মানে একজন শিক্ষার্থী কোচিং করতে যাবে মানে সে কল্পনা করে যে আমি একটা অফলাইন কোচিং এ পড়বো। ঢাকার ফার্ম গেট ধরো হচ্ছে বাংলাদেশের কোচিং এর রাজধানী, বা হচ্ছে বিভিন্ন বিভাগীয় শহরে, জেলা শহরে, বা ঢাকার মধ্যে অন্য জায়গাতে প্রচুর পরিমাণে এমন কোচিং প্রতিষ্ঠান আছে যারা দীর্ঘদিন ধরে এগুলো চালিয়ে আসতেছে। সেখানে অনলাইনে যে লেখাপড়া হয়, মানে কমপ্লিট লেখাপড়া হয়, এই কনসেপ্টটা আমাদের দেশে নতুন, আমি বলবো নতুন। দেখো যে 10 বছর আগেও বা 15 বছর আগেও এগুলা ছিল না, কিন্তু অফলাইন কোচিং গুলা 30-40 বছর আগে থেকে ছিল। তো তুমি এখানে অফলাইনের বিপরীতে এসে অনলাইনকে কেন প্রাধান্য দিলে, বা অনলাইনে কেন ভর্তি হলে, কেন তুমি বিলিভ করতেছো যে আসলে অনলাইনে লেখাপড়াটা হয়? আমি যেহেতু এইচএসসি সময় থেকে আমি উদ্ভাসে যখন কোচিং করতাম, তো আচ্ছা, আমার এর ক্ষেত্রে একটা রিলেট করতে পারি যে আমি উদ্ভাসেও যখন কোচিং করতাম আমার প্রচুর সময় নষ্ট হতো। দেখা যেত আচ্ছা, কি আমি এখান থেকে বাসা থেকে উদ্ভাসে যেতাম, আসতাম, ক্লাস করতাম, এখানে আমার কমপক্ষে হলেও মনে হয় যে 5-6 ঘন্টা চলে যেত। আবার আমি হুম, সারাদিন কলেজে থাকতাম, এরকম নানান ই ছিল যে এরকম করে দেখতাম যে আমার রাত হয়ে যেত আসলে। এইরকম এই একটা সমস্যা ছিল। এরপর আমি ফার্স্ট টাইম ভাবছিলাম যে ফোকাসে ঢুকবো, মানে আমার একটা ফার্স্ট টাইম এই ছিল, কিন্তু পরে আমি ঢুকলাম না একটা কারণে মনে হলো যে এরকমেরই সময় নষ্ট একটা হইতে পারে যে আমি এরকম না করে। কিন্তু এই জন্য আমার মনে হচ্ছে যে ফার্স্ট টাইমে তো আমি অবশ্য এটা আর একটা ভুল করছি, আমি আমি ভুল চুজ করছি, এটা একটা বড়ই। কিন্তু সেকেন্ড টাইমে আমি আর কি এই ভুলটা করি নাই। এই জন্য আমার মনে হয় যে আমি সেকেন্ড টাইম হিসেবে যে আমার আর কি যে পারফেক্ট প্ল্যাটফর্ম চুজ করা, আর আর কি যে অনলাইন মেথডে যেখানে আমার কি সময় নষ্ট, সময় সময় আর কি আমার অনেক বাঁচে। আর স্কুল অফ এক্সিলেন্সের যে সিস্টেম সেটার কারণে তো আপনাকে আমি আগেই বললাম যে এই টেলিগ্রামের যে হুম, সিস্টেমে যেটা আপনাদের এখানে যে করা হয়, সেটার কারণে হয় কি এই যে ফেসবুকের যে অতিরিক্ত অনেকে গ্রুপে ক্লাস নেয়, এখান থেকে দেখা যায় অনেকে ফেসবুকের প্রতি যাদের আসক্ত থাকে তারা খুব সহজেই স্ক্রোলিং একটা এটা আমিও নিজে শিকার। তো আমি এই জন্য বলতে পারি যে এই একটা সিস্টেম আমার জন্য ভালোই বেনিফিশিয়ারি হয়েছে স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে আসছে। আচ্ছা। তো অফলাইনে যেটা হয়, তুমি প্রথমে যেটা বললা টাইম ওয়েস্ট, যে বিষয়টা, তুমি যদি হচ্ছে তোমার কোনো হোস্টেলে থাকতে হয়, বা ইভেন নিজ বাসাতেও থাকতে হয়, বা কোনো মেস বাসাতে থাকতে হয়, তোমার সেই প্রতিষ্ঠানে যাইতে অ্যাটলিস্ট 30 মিনিট সময় লাগে। যদি তুমি ঢাকাতে থাকো, মানে 30 মিনিটের কমে ঢাকাতে কোথাও যাওয়া যায় বলে আমি বিশ্বাস করি না। মানে বের হইলে সর্বনিম্ন 30 মিনিট, এর মধ্যে অনেক বেশি টাইম যাইতে পারে। আচ্ছা, তো ধরো যে তুমি সর্বনিম্ন 30 মিনিটে গেলা, 30 মিনিটে আসলা, এবং যাওয়ার জন্য প্রস্তুতি, আসার পর ক্লান্তি, সেইখানে আরো 30 মিনিট চলে যায়। তো 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা কিছুটা বেশি তোমার এভাবেই যাচ্ছে। এবং টাইম ওয়েস্ট তো একটা বিষয় যাচ্ছে, প্লাস তারপরে হচ্ছে টাকা পয়সার যে ব্যাপারটা, আমরা কিছুদিন আগে ফেসবুক আমাদের যে পেজে পোস্ট করেছিলাম যে তোমার অ্যাডমিশনের জন্য কত টাকা খরচ হয়েছে। তো যারা অফলাইনে কোচিং করেছে দেখলাম যে 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ভাবে লিখতেছে। এটা খুবই স্বাভাবিক। আর দেখো যে বর্তমান সময়ে একটা মেস বাসাতে বা হোস্টেলে থাকতে 10,000 টাকা লেগে যায় ঢাকা শহরে বা বড় বড় বিভাগের শহরে থাকতে। তো 5 মাস তাকে যদি স্টে করতে হয় 50,000 টাকা, কোচিং এ ভর্তি হচ্ছে 15-20 হাজার টাকা দিয়ে, 70,000 টাকা। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে বইপত্র কেনার একটা খরচ আছে, বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য খরচ আছে। মানে 1 লাখ টাকার নিচে ইটস কোয়াইট ইম্পসিবল বর্তমান সময়ে, যে হচ্ছে মুদ্রাস্ফীতি সেই কনটেক্সটে।
আর যারা একটু লাক্সারিয়াস ভাবে থাকার চেষ্টা করে বা হচ্ছে সেকেন্ড টাইমে আসার জন্য চেষ্টা করে, তোমার মতো তুমি যখন সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দিয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আরো ব্যয়বহুল হয়ে যায়। মানে তুমি যে সমস্যাগুলো বললা সেই প্রেক্ষিতে বলছি। তো এখন তাহমি তোমার কাছে জিজ্ঞাসা যে স্কুল অফ এক্সিলেন্সে তোমার টোটাল সেশন শেষ করতে কত টাকা লাগছে এটা বলো। যদিও মানে খুবই ইয়া করছেন, ট্রিকি করছেন। আম, আমার অবশ্য কোর্স ফিটা খেয়াল নাই, সম্ভবত 4,000 ছিল। এটাই 4,000। আমার, আচ্ছা, এটাই হ্যাঁ টোটাল। 4,000 ছিল। হ্যাঁ, এটাই আমার খরচ। এরপরে আর যা লাগছে সব আমার ফর্ম উঠাইতে, মানে এই ই যেখানে আর কি, এখানে আর কি 10-12 হাজার টাকার মতো লাগছে। আর আচ্ছা আচ্ছা আপনাদের এইখানে পড়ছে আচ্ছা এই টাকা, এমন অনেক বলতে পারেন যে সর্বোচ্চ গেলে 16,000 থেকে 15,000 টাকা এরকম আচ্ছা আমার লাগছে পুরো আচ্ছা অ্যাডমিশন আচ্ছা সিজনে এবার। এর আচ্ছা। আগের ফার্স্ট টাইমেও ছিল, ফার্স্ট টাইমে আরো ডাবল ছিল, কারণ আমি ওই সময় রেটিনায় ভর্তি হয়েছিলাম বিশ হ্যাঁ হাজার হ্যাঁ। টাকা দিয়ে, কিন্তু সেটা আমার আচ্ছা পুরাই আচ্ছা ওয়েস্ট। আহ এরকম আর কি, ফার্স্ট টাইমে আমার অনেক বেশি, কিন্তু সেকেন্ড টাইমে আমার আর কি সাশ্রয় হয়েছে। আচ্ছা আচ্ছা। তো তোমরা যারা শিক্ষার্থী আছো, যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে ভাবতেছো, তারা অবশ্যই আমাদের ফেসবুকে যে কোনো কোশ্চেন করতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আমি যেটা বললো যে তার এখানে টোটাল খরচ হয়েছে 4,000 টাকা, সম্পূর্ণ মানে কোচিং যেটাকে বলে, কোচিং এর যে সময়টা সেটাতে। তুমি যদি অফলাইন প্রতিষ্ঠানে ভর্তি হও সেখানে কত খরচ হবে সেটাও বললাম, যদিও টাকা পয়সা হিসাব করা উচিত না। আচ্ছা। তো আমি ধরলাম 4,000 টাকা তোমার হচ্ছে এখানে লাগছে, এবং 4-5 মাস কোচিং করতে তোমার ওয়াইফাই খরচ হয়েছে আরো 2-3 হাজার টাকা বা 4,000 টাকা, অর্থাৎ 7,000 টাকার মধ্যে তুমি তো সবকিছু শেষ করে ফেলেছো। হ্যাঁ, তো এটা খুবই একটা ভালো দিক যে বর্তমান সময়ে শিক্ষার্থীরা এত সুলভ মূল্যে তাদের যে বেস্ট সার্ভিস প্রয়োজন সেটা তারা পাচ্ছে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে আমাদের লেখাপড়ার যে বিষয় সেটা। আমাদের দেখো, তো আমি যেটা বললাম যে আমাদের ফেসবুকে ক্লাস হতো না, ক্লাস হতো জুমে। আমরা হচ্ছে জুমে তোমাদেরকে ইউটিউব লিংক দিতাম, তুমি একটা ক্লাস মিস করলে তার রেকর্ডেড ক্লাসটা, ওটা শুধুমাত্র যাদের আমাদের স্টুডেন্ট তারাই দেখতে পারতো, অন্য কেউ দেখতে পারবে না। পরীক্ষা দেওয়ার ব্যাপার ছিল, তাই না? আমাদের ওয়েবসাইটে পরীক্ষা দেওয়ার ব্যাপার ছিল, এবং প্রত্যেকটা পরীক্ষার আগে ধরো হচ্ছে ক্লাস টেস্ট হতো, ক্লাসের শেষে মনোযোগ যাচাই, ওই সপ্তাহের পরীক্ষাগুলো শেষে উইকলি টেস্ট, হ্যাঁ, আবার ইভ্যালুয়েশন টেস্ট হয়েছে, শেষে মডেল টেস্ট হয়েছে। এবং ক্লাসের সংখ্যা কম ছিল না, কিন্তু খেয়াল করে দেখেছো মনে হয় যে অফলাইন প্রতিষ্ঠানের দ্বিগুণ বা তারও বেশি ক্লাস হয়েছে। অফলাইন প্রতিষ্ঠানে আমার ধারণা মতে যে 50টার নিচে ক্লাস হয়, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, আমার ধারণা না এটাই আসলে ফ্যাক্ট, 50টার কম ক্লাস হয়। সেখানে আমাদের হচ্ছে এক একটা ডিপার্টমেন্টে, বাংলা বা ইংলিশ বা জিকে, এক একটা ডিপার্টমেন্টেই মানে 50টার মতো ক্লাস হয়েছে বা তারও বেশি। আমরা ক্লাস শুরু করেছি দেখো সবার আগে, এবং শেষ করেছি এই যে কিছুদিন হলো হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে, জাস্ট কিছুদিন আগে ক্লাস শেষ করেছি। মনে হয় 1 মাসও হয়নি ক্লাস শেষ করেছি আমরা, মানে একটা দীর্ঘ সময় সেকেন্ড টাইমারদের মনে হয় প্রায় 1 বছর মতো পড়িয়েছি। এত দীর্ঘ সময়, এত ক্লাস, এক একটা ক্লাসের পিছনে 2টা করে পরীক্ষা, সপ্তাহ শেষে একটা করে পরীক্ষা, ধরো যে 1 বছর হলে 52 সপ্তাহ, মানে 50টা তোমার উইকলি টেস্ট, 150টা মতো ক্লাস, তার মানে এক ক্লাসে 2টা করে পরীক্ষা, মানে 300টা পরীক্ষা, 300 আর 50টা উইকলি টেস্ট, 350 পরীক্ষা, মডেল টেস্ট, ইভ্যালুয়েশন টেস্ট, এগুলা দিয়ে আরো 20-30টা, মানে কত হচ্ছে পরীক্ষা? 380, প্রায় প্রায় 400 পরীক্ষা। তো এই যে এত পরীক্ষা, এত ক্লাস, জুমে ক্লাস, ওয়েবসাইট সুবিধা, আর তোমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপে ডাউট সলভ সেকশন ভাগ করা করার সুবিধা, তোমাদের সাথে মান্থলি মিটিং করা, হ্যাঁ, তো এই যে সার্বক্ষণিক আমাদের যে ব্যবস্থাপনাটা, এটা তোমার কাছে কি কেমন মনে হয়েছে, এবং একজন সেকেন্ড টাইমারকে তুমি কি পরামর্শ দিবে এইগুলোর বেসিস? ওয়েল, এখানে তো পরামর্শ দেওয়ার অনেক কিছুই আছে। তারপরও আমি যদি শর্ট সংক্ষেপে বলতে চাই, মানে কিভাবে বলি যে একটু ইয়ে আছে। উম সব মিলে বলতে গেলে আমি যেটা বলবো যে আমি তো মনে হচ্ছে যে বারবার একই কথাই বারবার রিপিট করতেছি। তারপর আমি বলবো যে এই ক্ষেত্রে আহ, এই যে অনলাইন ক্লাস সিস্টেমের ক্ষেত্রে একটু মাঝে মাঝে আপনার মনে হবে যে এই কিছু সমস্যা তো সেরকম থাকে না। যেমন আচ্ছা আচ্ছা আমার ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল যে আমি আমার মোবাইল নষ্ট হয়েছিল বারবার, সেটার কারণে আমার একটা আপনাদের, হ্যাঁ, আপনাদের উইকলি টেস্ট বা এই নানান সময় আর কি টেস্ট নিতে আমার আর কি নানান ঝামেলা হয়েছিল আর কি। আমার মোবাইল নষ্ট হওয়ার কারণে, আমার সিম নষ্ট হওয়ার কারণে আমি আপনাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারিনি, যদিও আপনাদের পেজে আবার মেসেজ দেওয়ার পরে আমার সাথে সাথে নাম্বার চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আহ, আচ্ছা, যা বলতেছিলাম, আহ তো এইখান থেকে যেটা বলতেছিলাম আর কি, আমার সবই আমি ভাবছিলাম, আমার প্রথমে আর কি ভাবছিলাম যে হয়তো অনেক সমস্যা হবে, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি।
আর বলতে গেলে আমি কি বলতে পারি এখানে, সেকেন্ড টাইমারদের পরামর্শ হিসেবে আমি বলতে পারি যে এখানে আমি যে ভুলগুলো করেছি, যে এর মধ্যে অলমোস্ট একটা আমার একটা বড় সমস্যা ছিল এই যে পরীক্ষা না দেওয়ার একটাই। আমি আপনাকে বলতে পারি যে আমি জাহাঙ্গীরনগরে কিন্তু পাইনি। বাকি সবগুলোতেই আমার হয়েছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। বাট আমি বিউপি আর জাহাঙ্গীরনগরে পাইনি। বিউপিতে না পাওয়ার একটা বড় কারণ ছিল এই যে আপনাদের এখানে পড়তাম ঠিকই, বাট আমার একটা বড় ই ছিল যে আমি এক্সাম দিতাম না। প্রথম প্রথম আমি একটা ই ছিল যে আমার এই এক্সাম না দেওয়ার আমার মনে হতো কি আমি পড়া শেষ করতে পারিনি। ওই সময় আমার মনে ছিল যে বিউপির সময় আমি পড়া পুরোপুরি শেষ করতে পারিনি। আমার মনে হতো কি যে আমি পড়া শেষ করতে পারি নাই, তাহলে আমার পরীক্ষা দেওয়া উচিত না। আমি পড়াটা শেষ করেই আমার মনে হয় যে পরীক্ষা দেওয়া ভালো হবে। কিন্তু যখন আমি আস্তে আস্তে এটা বিউপিতে যখন না হওয়ার পর আমি আস্তে আস্তে বুঝলাম যে না, পরীক্ষা দেওয়ার মহত্বটা অনেক বেশি। আর যেখানে স্কুল অফ এক্সিলেন্সে এরকম উইকলি টেস্ট, ক্লাস টেস্ট সিস্টেম, ইভলিউশন সিস্টেম করে রাখছে, এরপর যদি আমি সেই সুযোগটা না নিই, সেটা আমার মনে হয়েছিল যে আমার প্রথমে এই একটা বড় আমি ভুল করেছিলাম। সেটা আর কি আমি বলবো যে সেকেন্ড টাইম বেশি বেশি করে পরীক্ষা দেওয়ার জন্য, যাতে যেমনই রেজাল্ট হোক, আমি আর কি একটা প্রথম প্রথম আমার ভয় ছিল যে আমার রেজাল্ট কম আসতো, আমি আপনাদের পরীক্ষায় সবসময় আর কি নিচের দিকেই থাকতাম। মানে আমার তেমন ভালো আসতো না। আমার ইচ্ছা ছিল যে টপ করার, বাট আমি কোনো সময় আর কি তেমন একটা টপ করতে পারি নাই আপনাদের যেগুলোই পরীক্ষা হইতো, এভুলেশন টেস্ট বা এই জন্য আর কি একটা ডিমোটিভেশন কাজ করতো যে আর কি, যে আমি এখান থেকে আমি হয়তো পারবো না। আর একটা মনে হইতো যে যা পরীক্ষা দিতেছি এর থেকে ভালো হয় আর একটু বেশি করে পড়ে পরীক্ষা দিই। বাট এটা আমার পরে মনে হচ্ছে যে না, আমি যেটাই পারি না কেন আমি পরীক্ষা দিই, কারণ পরীক্ষা দিলে আমি যে ল্যাকিংস গুলো আছে সেটা আমি আর কি ভালো করে আর কি বুঝতে পারবো। কিন্তু এই যে যখন আমি পরীক্ষাগুলো দেইনি, তখন আমি আমার আর কি ল্যাকিংস যে ছিল, যে আমি কোনগুলো কোনগুলো পারছি না, সেটা আর কি আমি বুঝতেই পারি। এটা এটা আমি বলবো যে সেকেন্ড টাইম আমাদের আর কি, পড়াশোনা তো সবাই করতে হবে এটা অবশ্যই, কিন্তু আমার মনে হয় যে এই যে পরীক্ষার যে গুরুত্বটা এটা আর কি সবচেয়ে বেশি। বিশেষ করে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে তো ফ্লোটা ঠিক রাখার জন্য প্র্যাকটিস আর প্লাস এই যে পরীক্ষা দেওয়ার যে সিস্টেম, সেটা আর কি বেশি করে করতে হয়। না হলে এই ফ্লোটা মেনটেন করা সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে একটু বেশি কষ্ট হয়। ফার্স্ট টাইমারদের তো অনেকটা দেখা যায় যে যারা ভালো করতে থাকে তাদের ক্ষেত্রে ফ্লোটা মেনটেন করা অনেকই সহজ হয়। কিন্তু যারা আমাদের সেকেন্ড টাইম যারা আছে, আমাদের মনে প্রায় হতাশা কাজ করে নানান বিষয়ে। এই চান্স পেলাম না, এই বিভিন্ন মানুষ জিজ্ঞেস করে কোথায় পড়তেছি না পড়তেছি, এটা নানান বিষয় থেকে এর একটা হতাশাও জন্মায়। তাই আমি মনে করবো যে এইসব হতাশা থেকে দূরে থেকে যদি অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে ফ্লোটা ঠিক রাখতে পারে, তাহলে অবশ্যই সেকেন্ড টাইমে যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে তার পক্ষে টপ করা সম্ভব। আচ্ছা, তাহলে তোমার পরামর্শ হচ্ছে যে নিয়মিত পরীক্ষাগুলো দেওয়া, এবং পরীক্ষায় ভালো করতে গেলে ক্লাসগুলো অবশ্যই করতে হবে এবং কনসিস্টেন্সি বজায় রাখা, যেটাতে হ্যাঁ এটা অবশ্যই করতে হবে। আচ্ছা, তো আমি দেখো যে আমাদের অনলাইনে যে ধরনের সিচুয়েশন দেখি, আমরা আমাদের দেশে অনলাইনে লেখাপড়ার সিচুয়েশন, সেখানে দেখি যে প্রচুর পরিমাণে এ ধরনের কোর্স সেল হয়, যে ঢাকা ইউনিভার্সিটির জন্য কোর্স, রাজশাহী ইউনিভার্সিটির জন্য কোর্স, গুচ্ছের জন্য, বিউপির জন্য, এটা সেটা এভাবে। কোর্সের দাম বেশি না, ধরো 500 টাকা, 1000 টাকা, 500, 1000 টাকা, 500, 1000 টাকা, এভাবে। আবার বাংলার জন্য কোর্স, ইংলিশের জন্য সাধারণ জ্ঞানের কোর্স, সাংস্কৃতিকের জন্য কোর্স, কম কিন্তু মানে 500, 1000, 500, 1000 এভাবে তো অনেক টাকা অবশ্য নিয়ে নেয়, কারণ একটা কাজের জন্য তারা বারবার অনেকগুলো কোর্স করছে। এই যে বিভিন্ন ইউনিভার্সিটির জন্য বিভিন্ন কোর্স, বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন কোর্স, তো তোমার কাছে কি স্কুল অফ এক্সেলেন্স কিন্তু এমন ছিল, এখানে কম্প্যাক্ট একটা কোর্স, তোমার সবকিছু থাকবে এক জায়গাতে, তুমি এখানে ভর্তি হয়েছো মানে তোমার দায়িত্ব স্কুল অফ এক্সেলেন্স আনটিল সর্বশেষ যে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সেই পর্যন্ত। তো আমাদের এক কোর্সের মধ্যে সবকিছু রেখে দীর্ঘদিন ধরে পড়ানো, আর এই যে ছোট ছোট কোর্স বিক্রি করে মানে বিজনেস করা, তো এই বিষয়টাকে তুমি হচ্ছে কিভাবে দেখেছো আমাদের এই পলিসিটাকে, যে যাতে হচ্ছে একজন স্টুডেন্ট এক কোর্সের মধ্যে এই পূর্ণাঙ্গ সেবাটা পায়, এই পলিসিটাকে তুমি কিভাবে দেখো, মানে আমাদের যে পরিস্থিতিটা, এটাকে তুমি কিভাবে দেখো? আপনি যেটা বলছেন এটা আমি ফার্স্ট টাইমের সময় সেকেন্ড টাইমের সময় অনেক বেশি দেখেছি আর কি। এই যে আহ, এক প্রথমে all in one একটা কোর্স বের করে, এরপরে আর ইউ ভিত্তিক একটা কোর্স, সিইউ ভিত্তিক একটা কোর্স, আবার দেখা যায় জাহাঙ্গীরনগর ভিত্তিক একটা কোর্স। এটা আমি আর কি প্রায় দেখতাম। এরকম দেখে আমার মনে হতো যে আবার টাকার পরিমাণ অনেকটা হিউজ। মনে করো এইরকম একটা সময় দিত, 15-20 দিনের একটা সময়, এর মধ্যে তারা একটা কোর্স লঞ্চ করে দিত, কি পড়াবে না পড়াবে সেটার কোনো ছিল না। মানে জাস্ট সবসময় মনে হতো টাকা কামানোর জন্য তারা খুব একটা নর্মাল ওয়ে একটা বেছে নিতে এরকম আর কি। এই জায়গায় স্কুল অফ এক্সিলেন্সের একটা বড় ই ছিল যে আপনারা তো প্রায় আবার অন্য কোর্সও লঞ্চ করছেন। আমি আর কি দেখেছিলাম যে আর কি আহ মৌদুদ স্যার যে সে মেবি বলছিল একবার যে আপনাদের কোর্সে একবার একজন শিক্ষার্থী জিজ্ঞেস করছিল যে
আপনাদের আরেকটা মেবি রিভিশন কোর্স লঞ্চ হয়েছিল মেবি পরের দিকে, সেটা কি জিজ্ঞেস করছিল যে এটাই কি আবার নতুন করে ভর্তি হওয়া লাগবে কিনা, বা এরকম কিছু ভর্তি হলে টাকা দেওয়া লাগবে কিনা। তখন সে বলছিল যে একবার যে এই কোর্সে ভর্তি হয় তার জন্য একবার ভর্তি হলে তার এমনিই তার আর কিছু আর নতুন করে লাগে না, কারণ ওই একটা ব্যাচ এই একটা দিয়েই তার পুরো বছর কাভার হয়ে যায়। তা আমি আর কি এটা আমি প্রথমে যখন আমি স্যার তো বলতো, কিন্তু এটা কিন্তু আসলেও বিশ্বাসী, কারণ আমি যখন ক্লাস করেছি এই যে শুরু থেকে, আমি জুলাই মাসে, আমি প্রথম ভর্তি হয়েছি জুলাই মাসের সময়, তখন রেগুলেশনও শুরু হয়নি, মানে আমি আরো আগে ভর্তি হয়েছি রেগুলেশন শুরু হওয়ার আগে। রেগুলেশন শুরু হওয়ার আগে তখন থেকেই আমি আর কি, এরপর তো মাঝখানে রেগুলেশন হওয়ার সময় কিছুক্ষণ ক্লাস অফ ছিল। তো এই না এই ওই সময় থেকে আর এখন প্রায় মে মাস পর্যন্ত, প্রায় অলমোস্ট 1 বছরের 10 মাসের মতন কাছাকাছি একটা নির্দিষ্ট কোর্সে ধীরে 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 একেবারে পরীক্ষা ঈদ থেকে শুরু করে ক্লাস টেস্ট, ইভালুয়েশন টেস্ট, গাইডলাইন সেশন থেকে শুরু করে সব, যেই একেবারে কম্প্যাক্ট একটা কোর্সের ভিতরেই যে পাওয়ার একটা যেটা আর কি এটা তো সব আপনাকে প্ল্যাটফর্ম দিতেছে না। আবার অনেক প্ল্যাটফর্ম, এই যে বললাম যে তারা তো মেইন কোর্স লঞ্চ করতেছে, আবার ওই যে এক্সট্রা লাভ করার জন্য তারা সিইউ আর ইউ, এই যে আইইউ ভিত্তিক বিভিন্ন ভিত্তিক কোর্স তারা বের করতেছে তাদের ইয়ের জন্য। বাট এই ক্ষেত্রে স্কুল অফ এক্সিলেন্স এখানে এজ করতেছে, যার কি আর কি তারা একটা দিয়েই কমপ্লিট সেবা দিতেছে শিক্ষার্থীকে। যে অনেকে বলে যে আপনাদের টাকাটা একটু বেশি, কিন্তু ওই যে সেবা, আপনাদের যে সেবাটা আপনারা যে সেবাটা দিচ্ছেন সেটা আর কি সব প্ল্যাটফর্মে দিতে খুব কম কম টাকা রেখে প্রথমে করতেছে, কিন্তু আবার দেখা যায় কি তারা ওই যে সিইউ কোর্স লঞ্চ করে তাদের বাকি টাকা এমনি পোষায় ফেলায়। এটা আর কি এই যে এটা আর কি তাদের একটা কি হয় এখানে লাভ, দিন শেষে তাদেরই লাভ হয়। কিন্তু আপনারা আপনারা কি এই যে প্রথমবারই যে একটা করে নেন, আর আমার মনে হয় যে এই যে ছাত্রদের যে বিভিন্ন দেখা যায় কি বিভিন্ন সময় ভোগান্তি হয় না, এটা একটা বড় আমার মনে হয় যে এরকম নানান করতে আর কি লোভনীয় ফাঁদে আর পড়া লাগে না। আসলে এভাবে প্রিপারেশনটা হয় না, বুঝছো? এভাবে প্রিপারেশনটা হয় না, মানে প্রিপারেশন একটা ধারাবাহিক বিষয়। যে তুমি ধরো যে আজকে থেকে ভর্তি পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত হলে, তো 4 মাস বা 5 মাস বা 6 মাস পরে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তো তোমার সামনে তো একটা রোড ম্যাপ থাকবে, তাই না? যে হচ্ছে তুমি এই 4-5 মাস এভাবে যাবে, এই প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়েছো, এই প্রতিষ্ঠান থেকে তুমি এভাবে এভাবে বেনিফিট নিয়ে নিয়ে সামনের দিকে যাবে। বাট তুমি যদি এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে 1 মাস পর আরেকটা কোর্সে ভর্তি হও, তার 15 দিন পর আরেকটা কোর্স, তার 7 দিন পর আরেকটা কোর্স, 3 দিন পর আরেকটা কোর্স, তোমার তো মানে একটা মানে প্রস্তুতির যে একটা কিউমুলেটিভ ফর্ম, সেটাই তো আসতেছে না, তাই না? তুমি বারবার শুরু করতেছো, তুমি এখন শুরু করতেছো 1 মাস পর একটা কোর্সে ভর্তি হওয়া, মানে 1 মাস পর আবার ভর্তি হচ্ছে, 1 মাস পর একটা কোর্সে ভর্তি হওয়া মানে আবার ভর্তি, আবার শুরু করতেছে। এভাবে তো প্রিপারেশনটা হয় না। যে কারণে আমাদের ফিলোসফি হচ্ছে যে একজন শিক্ষার্থী আমাদের এখানে ভর্তি হচ্ছে মানে সে আমাদের আমল। ঠিক আছে? তো আমি হচ্ছে তোমাদের হচ্ছে যারা ভর্তি চান্স পেয়েছে বিশ্ববিদ্যালয়ে, আমি সেই লিস্টটা দেখতেছিলাম কিছুক্ষণ আগে, কতজন স্টুডেন্ট চান্স পেয়েছে। যদিও সব স্টুডেন্ট আসলে চান্স পাওয়ার পরে আর রিচ করে না, হ্যাঁ, চান্স পাওয়ার পরে তো সে তার মতো ঘুরে বেড়ায়, আমাদেরকে আর জানায় না। তো যারা জানাইছে আমাদের, তাদের সংখ্যায় ধরো 1,000-এর বেশি, 11,000 তারও বেশি। তো আরো আছে অনেক স্টুডেন্ট যারা আসলে ওই চান্স পাওয়ার পরে এটা হয় না, সে তার মতো আছে, চান্স পাইছে, এখানে পড়ছিলাম, ঠিক আছে। বাট জানাই তো একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট। তো আশা করি যে সংখ্যাটা বেশ ভালো। আমরা ধরে নিতে পারি প্রায় 2,000 মতো স্টুডেন্ট বা চান্স পেয়েছে। তার মধ্যে 1,200-1,300 জন মতো জানাইছে, বাকি 600 জন জানাবে না, এটা স্বাভাবিক। কারণ প্রতিষ্ঠানকে কয়জন মনে রাখে, এটাই তো হয়, তাই না? আচ্ছা। তো দেখো যে আমরা তোমাদেরকে আমানত হিসেবে নিয়েছি, যে কারণে একটা দীর্ঘ সময় তোমাদেরকে সার্ভিস দিয়েছি। আচ্ছা। তো আহ তো আমি তোমাকে বলি যে তুমি যেহেতু সেকেন্ড টাইমে ছিলে, সেকেন্ড টাইমে অনেকে হয়তো বা ডাইজেস্ট যে বইটা এটা নেয়নি, তুমি কি ডাইজেস্ট নিয়েছিলে আমাদের? আর না, সেই ক্ষেত্রে আমার আচ্ছা। নেওয়া হয়নি, বাট আমি হ্যাঁ, আর কি ডাইজেস্ট ডাইজেস্টের শুধুমাত্র ফার্স্ট টাইমারদের জন্য প্রিন্ট করা হয়েছিল, এটা হচ্ছে একটা ব্যাপার। সেইখানে আমরা হচ্ছে ওই ডাইজেস্ট সহ আমরা ফার্স্ট টাইমারদের জন্য, সেকেন্ড টাইমার অবশ্যই যদি প্রি অর্ডার করে তাদের জন্য ডাইজেস্ট থাকবে। ফার্স্ট টাইমারদের জন্য বাংলা, ইংলিশ, সাধারণ বিজ্ঞান, 3টা ডাইজেস্ট, সাথে হচ্ছে ওয়েমার বুক, যাতে তারা বাসায় পরীক্ষা দিতে পারে নিজে নিজে, স্টাডি প্ল্যানার যাতে পরিকল্পনা করে পড়তে পারে, এবং সাথে কিছু গিফট এগুলা দিয়ে থাকি। এবং আমাদের ডাইজেস্ট গুলো হচ্ছে পুরাটাই এমসিকিউ বেসড, অর্থাৎ তুমি জাস্ট প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা, এমসিকিউ এভাবে সাজানো। আচ্ছা, তাহলে দেখো যে তুমি সেকেন্ড টাইমার যেহেতু ছিলে, পারিবারিক একটা প্রেশার থাকে, ফ্যামিলি সাপোর্ট সবসময় পাওয়া যায় না। আমাদের দেশে দেখা যায় যে পাশের বাড়ির আন্টির ইফেক্ট, এই ধরনের একটা সিচুয়েশন আছে। তো তোমার ক্ষেত্রে এটা ছিল কিনা, তার বিপরীতে তোমার ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল, এবং এই বিষয়গুলো, তোমার ফ্রেন্ড অনেকে চান্স পেয়ে গেছে, তুমি চান্স পাওনি,
পাশের বাড়ির আন্টির মেয়ে চান্স পেয়ে গেছে, তুমি চান্স পাওনি। ঠিক আছে। তো বাইরে বের হইতে ইচ্ছা করে না, সবাই জিজ্ঞাসা করে কোথায় পড়তেছো। এই সিচুয়েশন কেমন ছিল, তোমার ফ্যামিলির অবস্থা তখন কেমন ছিল, তোমার মেন্টাল স্টেট কেমন ছিল, এবং তুমি কিভাবে কাম ব্যাক করলে, এবং শুধু কাম ব্যাক না, টপ পজিশন করলে, মানে একটা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করলে, এই গল্পটা যদি আমাদেরকে বলো। উম, এটা এদিক দিয়ে বলতে গেলে আবারও সেই একটা বড়ই লম্বা গল্প। যেহেতু না পাওয়ারই ছিল, এই যে বললেন পাশের বাড়ি আন্টি বিষয়টা, পাশের বাড়ি আন্টি না, আশেপাশের মানুষই যেভাবে জিজ্ঞেস করতো, খালি যে পাশের বাড়ি আন্টি যদি একজনই হইতো তাহলে তো অতটা কষ্ট হতো না লাইফে। বাট অনেক মানুষই জিজ্ঞেস করার ছিল, এই যে নানান সময় নানান জায়গায় জিজ্ঞেস করতো না। এর থেকেও জিজ্ঞেস করার থেকে বড় হয়েছিল যে মা অনেকজনকেই দেখতাম যে ঢুকে গেছে বিভিন্ন জায়গায়, যারা পাবলিকে পাইছে তো তারা পাবলিক হয়েছে, না প্রাইভেটে কিছু একটা হয়ে গেছে। আর কি আমি ছিল এমন একটা অবস্থায়, দোদুল্যমান অবস্থায়, যে আমার এদিকেও নাই ওদিকেও নাই, আমি একটা কেমন একটা ভাষণ অবস্থায় ভেসে আছি, এরকম অবস্থা না। ওই সময় তো আমি সেকেন্ড টাইম ডিসাইড করতে পারি না, নাকি সেকেন্ড টাইম দিব নাকি দিব না, কিভাবে দিব, বা পরিবারে থাকবো কি না, না থাকবে কি না, এটা একটা ব্যাপার ছিল। কিন্তু যখন আমি মনস্থির করলাম যে না আমি সেকেন্ড টাইম দিব, এটা একটাই, তখন আমার আব্বা আম্মা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছিল, যেটা আর কি অনেক ফ্যামিলিতে দেখা যায় কি সেটা করে না, সেটা আর কি অনেকের ক্ষেত্রে এটা হয় না। কিন্তু আমার আব্বা আম্মা এদিক থেকে একটু ডিফারেন্ট ছিল। তারা আর কি আমার এই শেষ পর্যন্ত, আমি যতক্ষণ পর্যন্ত ই করেছে আমাকে সাপোর্ট করে গেছে। সে সবসময় আমাকে বলছিল যে এই মানুষের কথা চিন্তা করতে না, কারণ কি আমার আব্বা আম্মা বলতো যে আমি তোরে খাওয়াই, পাশের বাড়ির মানুষ তো আর আমাকে তোরে খাওয়ায় না। তো আর কি এই জন্য এটাই আমার বলছে যে আমি তো আর পাশের বাড়ির মানুষের আমাকে খাওয়ায় না বা আমাকে লালন পালন করে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে না, আমার আব্বা আম্মার কথাই আমার কাছে এই একটা শেষ কথা। তো এখান থেকেই আমি আর কি আস্তে আস্তে মনে হলো যে না, আমার আব্বা আম্মার যেহেতু একটা আমার মোটিভেশন কাজ করছে, আর আমার আব্বাই সবসময় বলতো যে না তুই পারবি। সবসময় আমার আব্বা সবসময় আমাকে বলতো যে না তুই পারবি, যতক্ষণ আমার দোয়া আছে তোর সাথে। তা আমার সবসময় বলতো যে আমি চেষ্টা করলে আমি পারবো, কারণ আমি দিন রাত এরপরে এখান থেকে আস্তে আস্তে শুরু হয়, যেটা আর কি একে একে শুরু করি। যে আমার আর কি যদি আমি শুরু করি বিউপির এক্সামের শুরু থেকে, তখন আমার আবার একটু ডেঙ্গু হয়েছিল, এটা একটা বড়ই। বিউপি আমি প্রায় অলমোস্ট ডেঙ্গু অবস্থাতেই দিতে গেছিলাম। ডেঙ্গু ডেঙ্গু থেকে মাত্র শেষ অতটা ভালো হয়নি, ওইটা নিয়ে আমি জিতে গেছিলাম। এরপর এই কারণে আমার বিউপিতে হয়নি তেমন একটা, আমি ভালো পরীক্ষা দিতে পারিনি। এরপরে পরে প্রায় এক দেড় মাসের মতন পরে জাহাঙ্গীরনগরে গেলাম। জাহাঙ্গীরনগরে যেও আর কি আমি মনে হলো যে অনেক প্রিপারেশন নিচ্ছি, তারপরও আমি দেখা গেছে যে না, সেখানেও আমি তেমন একটা করতে পারিনি। আবার জাহাঙ্গীরনগরে এই যে shift ভিত্তিক একটা সিস্টেম থাকে, আর জাহাঙ্গীরনগরের কোশ্চেন মূলক সবাই জানে, যেটা তারা কিরকম কোশ্চেন করে, একটু অন্য ধাপের কোশ্চেন, যেটা আর কি সব ইউনিভার্সিটি একটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, বাট তাদের কোশ্চেনের প্যাটার্ন প্রায় মনে হয় যে প্রতি বছর একটু না একটু চেঞ্জ হয়, অনেকখানি চেঞ্জ হয়ে যায়। আর একটু উল্টাপাল্টা কোশ্চেনও থাকে, একটু টাফ কোশ্চেন আমার মনে হয় যে অন্যান্য সব ইউনিভার্সিটি থেকে। তো এখান থেকে দেখা যায় যে মনে হয় যে জাহাঙ্গীরনগরের প্রিপারেশনের ক্ষেত্রে আর একটু বিস্তর যদি ভালো করে পড়তে পারতাম, সেক্ষেত্রে আমার মনে হয় যে জাহাঙ্গীরনগর একটা ক্র্যাক করার একটা আমার সম্ভাবনা ছিল, সেটা আমি আচ্ছা পারিনি। আচ্ছা। এখানে আমার ব্যর্থতা। তখন থেকে আমার মনে হচ্ছে যে আমার আমার স্বপ্ন ছিল যে আর কি সে আমাকে ঢাকায় পড়তে চায়। আমি আমার আমার একমাত্র ছেলে, আমার আব্বা আম্মার। তো সেক্ষেত্রে তারা চাইছিল যে একমাত্র ছেলেকে ঢাকায় রাখে। কিন্তু আমি আফসোস যে আমি তাদের সেই স্বপ্নটা পূরণ করতে পারিনি। এই জন্য আমার আর কি অনেক খারাপ লাগছিল যে বিউপি তো আমি করতে পারিনি, জাহাঙ্গীরনগরেও ট্র্যাক করতে পারিনি। তখন থেকে আমার মনের ভিতরে একটা ছিল যে না, বাকি যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ যাই হোক না কেন আমি কিছু না হলেও করে দেখাইতে হবে। এবার শুরু হইলো সেই মার্চ মাসে মেবি শুরু হইলো রোজার মাজারে সিইউর পরীক্ষা। তো আর কি এই এক মাসে আমি আর কি একটা অন্য রকমের পড়া পড়ছি, যেটা আর কি সবাই হয়তো পড়তে পারবে না। আহ প্রায় দেখা গেছে যে আমি এমনও হয়েছে যে 2 দিনে একবার ঘুমাইছি, যেটা আমি সবাই রিকমেন্ড করি না যে এরকম এক্সট্রিম লেভেলে পড়া, কারণ আর কি এর একটা ফ্রাস্ট্রেশন থেকে পড়ছি। এটা আর কি আমি আমি লাইফে মনে হয় না এরকম কোনো পড়ছি যে 2 দিনে একবার ঘুমায় 48 ঘন্টা একবার ঘুমায় পড়ছি। এর জন্য আমার ব্রেনে অনেক চাপ পড়ছে, যেটা আর কি আমি সবাই লিখবে না। এখান থেকে আমার আর কি সিইউতে আলহামদুলিল্লাহ হয়ে গেল। কিন্তু আর কি তারপরও আমি, আমার স্বপ্ন ছিল, আমার আব্বার একটা বড় স্বপ্ন ছিল যে লতে পড়ানোর জন্য। যে আমার আব্বু সবসময়, আমার আব্বু একটা, আমি বাসায় গেলে আমার আব্বু বলতো, দেখো দেখো লতে পাও কিন্তু। কিন্তু দেখা গেলো যে আমি সিইউট দিতে যখন রেজাল্ট দিল, তখন আমি 1100তম এরকম একটা সামথিং রেজাল্ট করছি, যেটাতে আর কি ল সম্ভব না কোনো সময়। তখন আমার আর কি এরপরে দেখলাম যে আরইউ আর খুলনা ইউনিভার্সিটি আছে। তো সেখানে দেখলাম এপ্রিল মাসে, তখন আমার মনে হলো যে না, এইখানে আমি আমার শেষ আহ আব্বা আম্মার যে স্বপ্নটা, যে আমার যে লতে পড়ার যে একটা সেই স্বপ্নটা আমি একটা শেষ ট্রাই দিয়ে দেখি, কারণ এটা আমার কাছে শেষ স্বপ্ন ছিল যে লতে পড়ার মতো। সেই শেষ অপশন থেকে আমি আর এক মাস আরো কঠোর পরিশ্রম করলাম। এখান থেকে দিন রাত এক করে বলতে গেলে এটা তার বলে বোঝানো সম্ভব না যে কিভাবে 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 পড়েছি। তো আর কি
এখান থেকে আমি আর কি দেখা গেল যে 17 তারিখে মেবি খুলনার পরীক্ষা হলো, সেটা দিলাম। সেইখান থেকে এরপর 19 তারিখে অলমোস্ট আমি মাথা ব্যথা হয়ে গেছিল। মানে বলতে পারেন যে আমি তো বলছিলাম যে আমার পড়ার স্টাইলের, যেটা আমি সবাই রিকমেন্ড করি না, এটা আমি উল্টাপাল্টা স্টাইলে পড়তাম, যার কারণে আমার আর কি অলমোস্ট বলতে গেলে যে আমার ব্রেনেও মনে হয় যে অনেক চাপ পড়তো। আমি অলমোস্ট বলতে গেলে আমি রাজশাহীতে যেদিন পরীক্ষা দিতে গেছি, আমি খুলনার যে পড়াটা পড়ছি, মাঝখানে মেবি একদিন গ্যাপ ছিল, সেদিন আমি আর কিছুই পড়িনি। এরকম আর কি, এই যা পড়া ছিল ওই 17 তারিখে পর্যন্ত ওইটা পরেই আমি আর কি রাজশাহীতে দিতে গেছিলাম। তো রাজশাহীতে পরীক্ষার হলে যখন ঢুকলাম, পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে বেরোলাম, তখনই আমার একটা মনে হচ্ছে, যখন আমি মিলা অলমোস্ট পরীক্ষার হলে যখন শেষ করলাম 60 মিনিট পরে, তখনই আমার মনে হলো যে আমার 80 প্লাস, আমি 100-র মধ্যে আমি 80 প্লাস পাবো। তখন আমার মনের ভিতরে একটা স্বপ্ন যাচ্ছিল যে আমি হয়তো, আমি আমার আব্বা আম্মাকে বলছিলাম যে আমি হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ডও হইতে পারি, কপালে থাকে। আচ্ছা যদিও সেটা হয়নি। আমার মনে হয়েছিল যে 80 পাওয়ার পরে অনেক মনে হয়েছিল যে আমিও হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ডও হইতে পারি, বাট সেটা হয়নি। তবে আলহামদুলিল্লাহ যে পঞ্চম স্থান অধিকার করেছে, এটাই অনেক বেশি। এটাই আমার যে আমার আলটিমেট রেজাল্ট, যেটা আর কি আমার আমার সবচেয়ে ভালো রেজাল্ট। আমি সব অনেকে যদি আমি খুলনাতেও পেয়েছি, চট্টগ্রামে পেয়েছি, কুমিল্লাতেও পেয়েছি, বাট এই যে আমার রাজশাহী রেজাল্ট আর কি আমার সবচেয়ে বেশি সেটা পাই। এখান থেকে আর কি আমি আমার অ্যাডমিশন জার্নিও শেষ করলাম, পরে আর বাকিগুলা স্কুল গুচ্ছ এগুলা দেওয়া হয় এখান আচ্ছা থেকে। আচ্ছা। এমন। তাহমিদ, অনেক ভালো রেজাল্ট করেছো। মোসাম্মদ উষা কোশ্চেন করেছে সেকেন্ড টাইম ব্যাচে এক পর্যন্ত কতজন ভর্তি হয়েছে। তো তুমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, bdsoi.com, এবং সেখানে লাইভ সবসময় দেখানো হয় যে কতজন স্টুডেন্ট এই পর্যন্ত এই কোর্সটি করছেন। সেখান থেকে তুমি অবশ্যই দেখে নিও, কারণ এটা সবসময় আপডেট হচ্ছে। এখনো হয়তো অনেকে ভর্তি হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না। তুমি ওয়েবসাইটে ভিজিট করে অবশ্যই দেখে নিও। তাহমিদ ইমতিয়াজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দিয়ে এই ইউনিটে পঞ্চম স্থান অধিকার করেছে। অসাধারণ রেজাল্ট, এবং তোমার কথা শুনে বোঝা গেছে যে তুমি প্রচুর লেখাপড়া করেছো। আমাদের সাথে পুরোটা সময় তুমি ছিলে। এটা অবশ্যই স্টুডেন্টদের জন্য করণীয় হবে। তো আমি তোমার কাছে যদি জিজ্ঞাসা করি, এত ব্রাইট রেজাল্ট করেছো দেশের জন্য, তোমার স্বপ্ন কি? মানে তুমি দেশকে কিভাবে সার্ভ করতে চাও, বা নিজেকে কোন স্থানে দেখতে চাও? যেহেতু এখন লতে পড়ার একটা স্বপ্ন ছিল, তো এখান থেকে আর কি আমি এমন চাই যে দেশের অ্যাটলিস্ট সৎ হয়ে, আমার আব্বা আম্মা প্রায় বলতো এই যে এখন যেহেতু লতে পড়ি, আমার আব্বা আম্মা আর কি যে টিপিক্যাল যে অ্যাডভোকেটের পেশাটা সেটা আর কি পছন্দ করে না, কারণ জানে যে উকিলের পেশায় আর কি আপনারা তো বুঝেন যে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এটা প্রায় করা লাগে। এজন্য আর কি আমি আমারও পার্সোনাল পক্ষে এটা আর কি না, এই জন্য আমি মনে করি যে অ্যাটলিস্ট বিডিএস এক্সাম দিয়ে বা বিসিএস দিয়ে অ্যাটলিস্ট সৎ পথে যদি চাকরি করতে পারি, সেটাই আমার আপাতত মূল লক্ষ্য। আমার অত ভালো আচ্ছা দরকার নেই, বাট আমার সৎ পথে চলতে পারলেই হলো, যেটা আর কি আমার অ্যাটলিস্ট এই 5ই আগস্টের পরে যাতে ওইরকম দেশ ছেড়ে পালায় যেতে না হয়, ওইরকম অবস্থা না হয়, আলহামদুলিল্লাহ যাতে আচ্ছা এই আচ্ছা। অবস্থানেই থাকতে পারি। আমার বেশি ভালো দরকার নেই, বাট আছে যতটুকু আমার আল্লাহ রহমতে আমি ইচ্ছা করলে আমি সবই করতে পারবো। আমি যতটুকু অ্যাটলিস্ট সৎ ভাবে যাই পারি, সেটাই সেটাই আমি চাই, এর থেকে বেশি আমার তেমন কিছু আর চাই না। আমি তুমি অবশ্যই দেশের জন্য মঙ্গলবার কিছুই করবে, এবং নিজে অবশ্যই সৎ থাকবে। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা তাহমিদ। আহ যদি এক বাক্যে তোমার জুনিয়র যারা এবছর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে, অবশ্যই তারা তোমার জুনিয়র, জুনিয়রদের জন্য স্কুল অফ এক্সিলেন্স সম্পর্কে এক বাক্যে তুমি কি বলতে চাও? এক বাক্যে বলতে চাইলে তাহলে আমি বলবো যে সেকেন্ড টাইমারদের জন্য আহ এসওই স্কুল অফ এক্সিলেন্সি বেস্ট পারফর্ম হবে। আর এটাই বলার আছে আমার আর কি এখান থেকে। যদি বেশি আপনি বলতেন এক বাক্যেই বলতে, আমি বলবো যে আমি বলবো যে সেকেন্ড টাইমার যারাই আছে তাদের অ্যাটলিস্ট স্কুল অফ এক্সিলেন্স এর সাথে যোগ হয়ে দেখা উচিত যে তাদের সার্ভিসটা কিরকম, আপনারা অন্য জায়গা থেকে কিরকম পাবেন আর এখান থেকে কিরকম পাবেন, সেটা আর কি আপনারা ঢুকলেই বুঝতে পারবেন। যেহেতু আমি পড়েছি, সেটা আমি আর কি বলতে পারবো। অ্যাটলিস্ট আপনাদের এই মাথা নষ্ট মানে যে মাথা চাপড়াতে হবে না যে 9 মাস পরে যে টাকাটা ওয়েস্ট গেল। অ্যাটলিস্ট আপনি যদি কোনো জায়গায় সেকেন্ড টাইমের পরেও ব্যর্থ হন, তাহলে আপনার মনে হবে না যে আপনার টাকাটা ওয়েস্ট গেছে, এটা আপনার কোনো সময় মনে হবে না। স্কুল অফ এক্সিলেন্স আপনাকে যে সার্ভিস দিবে, সেটার ক্ষেত্রে কোনো সময় মনে হবে না যে আপনি এখানে টাকাটা আর কি ওয়েস্ট যাবে। আচ্ছা এটাই আমি আচ্ছা। আর কি বলবো। আচ্ছা। তাহলে স্কুল অফ এক্সিলেন্স এর উপর ভরসা করা যায় এতটুকু তুমি আশ্বস্ত করতে পারো তোমার জুনিয়রদেরকে, এর জন্য অসংখ্য ধন্যবাদ তাহমিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ার জন্য অবশ্যই তুমি মনোনীত হবে, এবং আইন পেশাতে অবশ্যই সফল হবে, বা তুমি যদি জুডিশিয়ারিতে যাও সেখানে অবশ্যই সফল হবে তোমার সততার দ্বারাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, যারা আমাদের সাথে সম্পূর্ণ লাইভে ছিলেন। তাহমিদের গল্প আপনাদেরকে শুনিয়েছি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
তাহলে আমি তোমাকে ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমরা প্রতিদিন রাতেই ধারাবাহিকভাবে আমাদের সকল শিক্ষার্থীদের গল্প শুনবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।